হ্যাঁ স্যার স্যার পাচ্ছি। চলো তো আমরা, ট্রেনের শব্দ হচ্ছে স্যার, হ্যাঁ কি বলছো? ট্রেনের শব্দ হচ্ছে স্যার। কই, এখানে তো ট্রেন নেই বাবা। ওরকম কি একটা আওয়াজ হলো, ওই জন্য বললাম। ওই যে হ্যাঁ, এখন ট্রেনের শব্দ হচ্ছে। চলো তো আমরা আজকে শুরু করছি। দেখো তোমাদের জুলজিতে সেকশন 5-এ আমরা একটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, ট্রান্সপোর্ট অফ CO2 অ্যান্ড O2 ইন মেমেন্স। এর আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে? এর আগের দিন আমরা কি পড়েছিলাম? ট্রান্সমিশন অফ দ্য নার্ভ ইম্পালস। কি ক্লাস করেছিলে তো আগে তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা কি ভুলে গেছিলে নাকি? না পড়াশোনা করছো না? পড়াশোনা হচ্ছে তো? যা, আর কোনো রিপ্লাই নেই। না স্যার, আমি ভাবলাম হয়তো মানে রেকর্ডেড ক্লাস কালকে কোনটা দিয়েছিলেন সেটা জিজ্ঞেস করছেন। আচ্ছা আচ্ছা, চলো তো আমরা আজকে তাহলে এই সেকশন 5-এ আরেকটি চ্যাপ্টার রয়েছে, ট্রান্সপোর্ট অফ CO2 অ্যান্ড O2 ইন মেমেন্স। ঠিক আছে, বুঝতেই পারছো যে এটা রেসপিরেটরি সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, পুরো সিস্টেমটা না দিয়ে শুধুমাত্র একটাই পোর্শন আমাদেরকে সিলেবাসে মেনশন রয়েছে, ট্রান্সপোর্ট অফ CO2 অ্যান্ড O2 ইন ম্যামালস। তো দেখো, আমরা খুব বেসিক জিনিস থেকে অ্যাডভান্স জিনিস পর্যন্ত আজকে ক্লাসটাতে দেখবো আর কি। ঠিক আছে, যেভাবে তোমাদেরকে দেখানো হয় সেইভাবে পড়ানো হবে, এবং তার পাশাপাশি আমরা 20 MCQ এখান থেকে প্রতি ক্লাসে যেমন প্র্যাকটিস করি তেমন করে আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো যাই হোক, তো আগে আমরা থিওরি পোর্শনটাকে দেখে নিই। খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের এখানে মেনশন করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমাদের ট্রান্সপোর্ট, যে এই যে দুটো জিনিস বলেছে যে O2 ট্রান্সপোর্ট কিভাবে হয়, আবার CO2 ট্রান্সপোর্ট হয় কিভাবে, এটা বেসিক জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এনভায়রনমেন্ট থেকে আমাদের নেজাল ক্যাভিটির মধ্য দিয়ে আমরা O2 টাকে হচ্ছে আপটেক করি। আলটিমেট সেটা এলভিওলাইয়ের মধ্যে থাকে। তোমরা জানো যে এই এলভিওলাইয়ের মধ্যে কি হয়, O2 CO2 এর মধ্যে একটা এক্সচেঞ্জ, অর্থাৎ যখন আমাদের রেসপিরেশনের মাধ্যমে তোমার মেটাবলিক যে তোমার হচ্ছে ওয়েস্টেজ CO2 যেটা তৈরি হয় মেটাবলিক প্রসেসের মাধ্যমে, তো সেই CO2 তোমার ব্লাড কি করছে, ওটাকে ক্যারি করে নিয়ে আসছে আলটিমেট তোমার হচ্ছে কি এই এলভিওলাই পর্যন্ত পৌঁছায়। তার জন্য বিভিন্ন মেকানিজমস রয়েছে, তোমরা জানো, সেটার জন্য তোমাদেরকে হার্ট সার্কুলেশন সিস্টেম পড়তে হবে। তো আলটিমেট এই CO2 যুক্ত ব্লাড যখন এলভিওলাই পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং এই O2 যখন হচ্ছে কি আমরা এনভায়রনমেন্ট থেকে আপটেক করছি, আলটিমেট ওই O2 CO2 এর মধ্যে একটা আদান প্রদান ঘটে, অর্থাৎ CO2 গুলো বেরিয়ে যায় এবং O2 গুলো আবার ব্লাডের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো সেই O2 আবার কি করছে না, তোমার আমাদের ব্লাডের যে আরবিসির মধ্যে একটা কম্পোনেন্ট থাকে যেটাকে আমরা হিমোগ্লোবিন বলি। হিমোগ্লোবিন ও কি করে না, ওটাকে বাইন্ড করছে, হিমোগ্লোবিন তৈরি করে, এবং সেটাকে নিয়ে যাচ্ছে কোথায় না প্রত্যেকটা সেলে। তো সেলে গিয়ে O2 টাকে ছেড়ে দিচ্ছে। আর তোমরা জানো যে আমাদের যে অ্যারোবিক রেসপিরেশন হয় তার জন্য অক্সিজেনের দরকার পড়ছে, এবং রেসপিরেশনের মাধ্যমে এটিপি আমরা তৈরি করছি, এবং তার পাশাপাশি তোমরা জানো এই CO2 তৈরি হচ্ছে। আবার CO2 কি করবে, অক্সিজেন এই হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে, আবার ফিরে আসবে। তো এই যে মানে তাহলে O2 CO2 এর মধ্যে একটা আদান প্রদান ঘটছে। তো তার জন্য একটা ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হয়েছে। ঠিক আছে, যে কিভাবে O2 গুলোকে সেলে গিয়ে পৌঁছাচ্ছে, আবার সেল থেকে CO2 টাকে নিয়ে কিভাবে আবার পরিবেশে বার করে দিচ্ছে। তাহলে এর যে ট্রান্সপোর্ট সিস্টেমটাকেই আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে পড়ার চেষ্টা করব। তো প্রথমে দেখো আমরা O2 ট্রান্সপোর্টটা পড়বো, তারপর আমরা CO2 ট্রান্সপোর্টটা পড়বো। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে কি আমরা O2 ট্রান্সপোর্ট দিয়ে শুরু করছি। চলো, তো O2 ট্রান্সপোর্টের জন্য আমরা দু ধরনের আমরা সিস্টেম দেখতে পাই। দু ধরনের এই অর্থে বললাম যে 97% তোমার হচ্ছে কি O2 যেটা যেটা হিমোগ্লোবিনের থ্রু দিয়ে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে 97% এই হিমোগ্লোবিন ফ্রম দ্য লাংস টু দ্য টিস্যু। ঠিক আছে, লাংস থেকে তোমার হচ্ছে টিস্যু পর্যন্ত পৌঁছানোর জন্য 97% হচ্ছে O2 কিন্তু হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে। বাকি যে 3% পড়ে থাকলো ওটা ডিজলভ হয়ে যায় কার সঙ্গে না, প্লাজমার সঙ্গে।
তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ব্লাডের দুটো পার্ট থাকে, একটাকে আমরা বলি ব্লাড প্লাজমা আর একটা আছে ব্লাড কর্পাসেল। তো এই প্লাজমার মধ্য দিয়ে হচ্ছে কি প্রায় 3% হচ্ছে ডিজলভ হয়ে যায়। বাকি এই যে দেখতে পাচ্ছ যে কর্পাসেলের মধ্যে যেটা একটা কম্পোনেন্ট থাকে আরবিসি, তার একটা কম্পোনেন্ট থাকে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্য দিয়ে 97% লাংস থেকে টিস্যুতে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এটা ওটুর কথা বলছি কিন্তু আমি। তো এই যে দেখো হিমোগ্লোবিনের মধ্য দিয়ে বা হিমোগ্লোবিনের মাধ্যমে 97% O2 ট্রান্সপোর্ট হচ্ছে, এটাকে আমরা কি বলি কেমিক্যাল কম্বিনেশন। ঠিক আছে, আর যেটা প্লাজমার মধ্যে ডিজলভ হয়ে যায় সেটাকে আমরা ফিজিক্যাল কম্বিনেশন আমরা বলি। কেমন, মনে রাখবে নিশ্চয়ই। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে O2 যে তোমার হচ্ছে কি আহ, যে ট্রান্সপোর্ট হচ্ছে সেটাকে আমরা কেমিক্যাল কম্বিনেশন বলি, আর প্লাজমার সঙ্গে হলে সেটাকে আমরা ফিজিক্যাল কম্বিনেশন আমরা বলে থাকি। এবারে স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এই আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার সঙ্গে যখন অক্সিজেনের সঙ্গে সংযুক্তি ঘটে তখন যে প্রোডাক্ট তৈরি করে সেটাকে আমরা কি বলি অক্সি হিমোগ্লোবিন। কি বলা হয়? অক্সি হিমোগ্লোবিন। এবং সেক্ষেত্রে বাইন্ডিং যে ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে সম্পন্ন হয় না, O2 binds closely and reversibly to heme portion of the hemoglobin. আমরা একটু পরেই দেখব যে একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। তো এই হিমোগ্লোবিনের একটা পোর্শন থাকে যেটাকে আমরা হিম বলি। তো সেই হিম পোর্শনের সঙ্গে O2টা খুবই লুজলি বাউন্ড হয়, মানে খুব লুজলি মানে আলতো ভাবে বাইন্ড হয়, এবং সেটা রিভার্সিবলি বাইন্ড হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার এটাও তোমরা নিশ্চয়ই জানো যে একটা হিমোগ্লোবিনের যে হিম পার্ট থাকে, সেই হিম পার্ট যেটা তোমার 4টি এটমস অফ আয়রন নিয়ে গঠিত হয়। ঠিক আছে, 4টা আয়রন এটম নিয়ে গঠিত হয়। তো এই জন্য আমরা বলতে পারি যে এবল টু কম্বাইন উইথ এ মলিকুল অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে ওই হিমোগ্লোবিনের যেহেতু হচ্ছে কি তোমার 4টি এটম থাকে, তো সেই 4টি এটম অফ আয়রন তারা কিন্তু কি করে না তোমার একটা অক্সিজেনকে বাইন্ড করে। তো এই যে রেজাল্ট হিসাবে কি দেখতে পাবো আমরা, তাহলে দেখতে পাচ্ছ যেহেতু হচ্ছে কি হিমোগ্লোবিন তোমার হচ্ছে কি চারটা মলিকুল O2 কে ক্যারি করবে, তাই না? বা আমরা বলতে পারি তোমার হচ্ছে কি 8 অ্যাটমস অফ O2 কে ক্যারি করবে। তার কারণে আমরা এখানে একটা ইকুয়েশন মেনশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে হিমোগ্লোবিন প্লাস 4O2, কারণ 4টা O2 মলিকুলস কে বাইন্ড করবে। তার কারণ তোমরা দেখতে পেলে যে একটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টি তোমার হচ্ছে কি অ্যাটম আয়রন রয়েছে। প্রত্যেকটা তোমার হচ্ছে কি আয়রন অ্যাটম তারা একটা করে অক্সিজেনের সঙ্গে কিন্তু কম্বাইন করতে পারে। তো যার কারণে আমরা একটা হিমোগ্লোবিন লিখছি, দেখো 4টা মলিকুলস আমরা O2 লিখছি, তো সেই জন্য আমরা লিখছি দেখো HbO2 হোল 4। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে সবাই যে 4টা মলিকুলস হচ্ছে কি তোমার O2 একটা হিমোগ্লোবিন কিন্তু বাইন্ড করে তাকে ট্রান্সপোর্ট করছে। বা এটাকে যদি আমরা মলিকুল না বলে অ্যাটম বলি তাহলে অবভিয়াসলি কটা হবে, 8টা হচ্ছে অ্যাটমস হয়ে যাবে। এবার যেটা বলছিলাম তোমাদের, দেখো তো এই হিমোগ্লোবিনের সঙ্গে কিভাবে বাইন্ড করে সেই বাইন্ডিং মেকানিজমসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এইটা যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা একটা কমপ্লিট হিমোগ্লোবিনের স্ট্রাকচার। তো সেই হিমোগ্লোবিনের স্ট্রাকচারে আমরা কি দেখতে পাই, তোমরা নিশ্চয়ই জানো যে দুটো হচ্ছে বিটা চেন এবং দুটো আলফা চেন, যেটা হচ্ছে পলিপেপটাইড চেন হিসাবে আমরা দেখতে পাই। এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা চেনে একটা করে হচ্ছে তোমার কি থাকে, এই যে হিম থাকছে, এবং হিমের সঙ্গে প্রত্যেকটা হিমের সঙ্গে একটা করে আয়রন তোমার হচ্ছে কি মলিকুলস যুক্ত রয়েছে। তো সেই জন্য আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ O2 carried in the blood in oxyhemoglobins depends on amount of hemoglobin present in the blood. তাই না, মানে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে যে কত অ্যামাউন্টের হচ্ছে কি O2 ক্যারি হবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে না, আমাদের ব্লাডে হচ্ছে কত পরিমাণের হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন রয়েছে। কারণ হিমোগ্লোবিন তো অক্সিজেনের সঙ্গে বাইন্ড হয়ে তাকে ট্রান্সপোর্ট করছে O2টাকে। তো হিমোগ্লোবিনের পরিমাণ যেমন থাকবে আমাদের অক্সিজেনটাও ঠিক সেই পরিমাণে বা সেই অ্যামাউন্টে তোমার ট্রান্সপোর্ট হবে। এবার আমরা নর্মালি স্টাডি করে দেখা গেছে যে একটা নর্মাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ইয়ং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কত না 14 to 16 গ্রাম পার ডিএল অফ দ্য ব্লাড। ঠিক আছে, এটা সবাই তোমরা জানো যে নর্মাল হিমোগ্লোবিনের যে পরিমাণ
সেটা হচ্ছে কি এই 14 থেকে 16 আমরা এই পরিমাণটাকে দেখতে পাই। এবার এটা আমরা দেখেছি যে প্রত্যেক ইচ গ্রাম অফ দ্য হিমোগ্লোবিন ক্যারি ক্যান বাইন্ড উইথ 1.34 ml অফ O2, তাই না? এটা তোমাদেরকে মনে রাখতে হবে আর কি। এটা স্টাডি করে দেখা গেছে যে প্রত্যেক গ্রাম হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন 1.34 ml হচ্ছে O2 কে সে বাইন্ড করতে পারে। তাহলে স্বভাবতই আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে কি আমাদের নর্মাল যে পার ডিএল এ 14 to 16 যদি আমরা ধরি, তাহলে আমরা সর্বোচ্চ 16টাকেই ধরলাম। তাহলে আমরা বলতে পারি যে if a person hemoglobin is 16 gram per dl of the blood, his blood carry 16 into 1.3 mol। তাহলে আমরা বলতে পারি এটাকে ক্যালকুলেট করলে 21.44 ml of the তোমার হচ্ছে O2 per dl। এই হিসাবটা তোমরা কি বুঝতে পারলে কি বললাম? এই হিসাবটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। মানে যেহেতু হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কি তোমার ইচ গ্রাম। ওকে ওকে, তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো, আর আমাকে রিপিট বলতে হবে না। এই হিসাবটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কত নর্মাল কত থাকছে, প্রত্যেক গ্রাম হচ্ছে কত পরিমাণ হচ্ছে O2 কে তোমার হচ্ছে কি ক্যারি করতে পারে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে পরপর আমরা দুটো স্লাইডে যা যা জিনিস সবটাই আমরা বুঝতে পারবো। চলো এবারে থার্ড স্লাইডে। এবার দেখো যে ট্রান্সপোর্ট অফ O2 ইন দ্য ডিজলভ স্টেট। এবার দেখো বলছে অক্সিজেন কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন ইজ ডিটারমাইন্ড বাই পার্সিয়াল প্রেসার অফ দ্য O2, ঠিক আছে? মানে কত পরিমাণ অক্সিজেন একটা হিমোগ্লোবিনের সঙ্গে কম্বাইন হবে সেটা কার দ্বারা ডিটারমাইন হচ্ছে না পার্সিয়াল প্রেসার অফ O2, যেটাকে আমরা PO2 বলি। তো দেখতে পাচ্ছ যদি দুটো কন্ডিশন, তাহলে যেহেতু পার্সিয়াল প্রেসার অফ O2 হচ্ছে কি আমরা বলছি, তাহলে কখনো হচ্ছে পার্সিয়াল প্রেসারটা হাই থাকতে পারে, আবার কখনো হচ্ছে কি লো থাকতে পারে, তাই না? তো যদি হচ্ছে কি তোমার পার্সিয়াল প্রেসার অফ O2 পরিমাণ যদি হচ্ছে কি হাই থাকে, তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন বাইন্ড উইথ হিমোগ্লোবিন, বুঝতে পেরেছো তো? আর যদি হচ্ছে কি তোমার পার্সিয়াল প্রেসারটা কম থাকে PO2টা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অক্সিজেনটা রিলিজ হয়ে যাবে হিমোগ্লোবিন থেকে। ওকে, জাস্ট এইটুকুই মনে রাখো, ঠিক আছে? তাহলে আমি দুটো কথা বললাম যে তোমার হচ্ছে কি পার্সিয়াল প্রেসার অফ O2-র উপর ডিপেন্ড করছে O2-র সঙ্গে হচ্ছে হিমোগ্লোবিন কেমন বাইন্ড করবে। যদি পার্সিয়াল প্রেসার বেশি থাকে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন বাইন্ড করবে, যদি পার্সিয়াল প্রেসারটা কম থাকে তাহলে রিলিজ হয়ে যাবে, মানে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন গুলো বেরিয়ে যাবে। তো সেই জন্য আমরা বলতে পারি রেজাল্ট হিসাবে কি দেখতে পাবো, দেখো গ্রেটার হিমোগ্লোবিন স্যাচুরেশন হবে। স্যাচুরেশন বলতে কিছুই নয়, মানে হিমোগ্লোবিনের সঙ্গে O2 গুলো হচ্ছে কি বেশি বেশি করে বাইন্ড করবে, মানে সবগুলো হিমোগ্লোবিন ফাংশন করবে বেশি করে। আর এখানে লেস হিমোগ্লোবিন স্যাচুরেশন। ওকে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার গ্রেটার হিমোগ্লোবিন স্যাচুরেশন কন্ডিশন আমরা কোথায় দেখতে পাই না পালমোনারি ক্যাপিলারিজ গুলোতে আমরা দেখতে পাই। আর এখানে দেখতে পাচ্ছ যে টিস্যু ক্যাপিলারিজে আমরা কিন্তু এরকম লেসার হিমোগ্লোবিন স্যাচুরেশন কন্ডিশন আমরা দেখতে পাই, বুঝতে পেরেছো? তো এখানে একটা উদাহরণ দিয়েছে, বলছে দেখো যে এট নর্মাল অ্যাট্রিয়াল তোমার পার্সিয়াল প্রেসার অফ O2 of 95 mmHg, about 0.29 ml of oxygen is dissolved in the each 100 ml of the blood। বুঝতে পেরেছো তো? মানে একটা জাস্ট তোমাকে এক্সাম্পল হিসাবে বলা হচ্ছে যে যদি হচ্ছে কি তোমার একটা অ্যাট্রিয়ালের মধ্যে পার্সিয়াল প্রেসার অফ O2 পরিমাণ যদি 95 mmHg হয়, তাহলে সেখানে প্রায় 100 ml ব্লাড সেখানে হচ্ছে কি 0.29 ml অক্সিজেনটাকে ডিজলভ করতে পারে। ঠিক একইভাবে বলছে when the partial pressure of O2 is the blood ফল করে যাচ্ছে, দেখো কত ছিল 95, এটা হাই। আর যদি লো হয়ে যায় কত হচ্ছে দেখো 40 mmHg হয়ে যায়, তখন আমরা কি দেখতে পাই না only 0.12 ml of the oxygen remain dissolved। আগে কত ছিল 0.29, তাহলে সেখান থেকে হচ্ছে কি মাত্র ডিজলভ হয়ে থাকছে কত না 0.12, বাকি থাকলো বাকি বেরিয়ে যাচ্ছে কত 0.117 হচ্ছে কি ml অক্সিজেন ইজ নর্মালি ট্রান্সপোর্টেড ইন দ্য ডিজলভ স্টেট ইন দ্য টিস্যু পার 100 ml। ওকে, ফর এক্সাম্পল একটা বলা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে পার্সিয়াল প্রেসার অফ দ্য O2 ইজ ডিটারমাইন্ড টু বাইন্ডিং বা কম্বিনেশন উইথ দ্য অক্সিজেন উইথ দ্য হিমোগ্লোবিন। তো
তো সেটা যদি বেশি থাকে তাহলে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের বাইন্ডিং এফিনিটি আমরা দেখতে পাবো। যদি পার্সেন্টেজ সেটা কমে যায় তাহলে অক্সিজেন গুলো সেখানে হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে যাবে। চলো নেক্সট, এবার আমরা দেখছি দেখো O2 ক্যাপাসিটি, কন্টেন্ট এন্ড স্যাচুরেশনস। ঠিক আছে, তো এটা বলছে দেখো যে O2 কন্টেন্ট, এটা আমরা বেসিক্যালি দেখতে পাই অ্যামাউন্ট অফ O2 ইন ব্লাড কত না তোমার হচ্ছে কি ml O2 পার 100 ml যদি ব্লাড আমরা দেখি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে O2 বাইন্ডিং ক্যাপাসিটিটা কিরকম হয় না, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ O2 বাউন্ড টু দ্য হিমোগ্লোবিন, তাই না, যত পরিমাণ হচ্ছে কি হিমোগ্লোবিনের সঙ্গে O2 বাইন্ড করতে পারবে সেটাই হবে তার হচ্ছে কি বাইন্ডিং ক্যাপাসিটি। ঠিক আছে, এবং অবভিয়াসলি ml অফ O2 পার 100 ml ব্লাড দিয়ে আমরা মেজার করি, এটা হচ্ছে কি দেখো তখন আমরা 100% স্যাচুরেশন আমরা বলবো। তো এই জন্য আমরা বলতে পারি যে পার্সেন্টেজ অফ স্যাচুরেশনটাকে আমরা বলতে পারি অফ হিমোগ্লোবিন গ্রুপস বাউন্ড টু দ্য O2। তো এই জন্য একটা সূত্র তৈরি করা হয়েছে যে পার্সেন্ট অফ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ইকুয়াল টু অক্সিজেন কন্টেন্ট কেমন রয়েছে আর অক্সিজেন ক্যাপাসিটি কেমন রয়েছে, তাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পার্সেন্টেজ অফ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন পেয়ে যাব। এটা কার না অক্সিজেনের সাপেক্ষে, যেহেতু আমরা এই যে অক্সিজেনের কন্টেন্ট কেমন কত রয়েছে এবং তার ক্যাপাসিটি অক্সিজেনের ক্যাপাসিটি কতটা, তাকে যদি আমরা ডিভাইড করি ইনটু যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজ অফ দ্য স্যাচুরেশন অফ হিমোগ্লোবিনটা পেয়ে যাব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট, এবার কিভাবে তোমার হচ্ছে কি আমাদের এট্রিয়াল ব্লাডে কিভাবে হচ্ছে অক্সিজেন গুলো ট্রান্সপোর্ট হয় সেই সিস্টেমটা আমরা দেখব। ঠিক আছে, মানে আমাদের যে ধমনির মধ্যে, ঠিক আছে, কিভাবে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয় সেই ট্রান্সপোর্ট সিস্টেমটা আমরা দেখব। তো প্রথম কথা দেখো এখানে তোমার ব্লাড ইজ 100% স্যাচুরেটেড উইথ O2 যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে ইচ গ্রাম অফ হিমোগ্লোবিন ক্যারি 1.34 ml অফ O2, তাই তো। যদি স্যাচুরেটেড মানে কি, মানে যত পরিমাণ হচ্ছে কি তোমার মানে 100 ml ব্লাডে যত পরিমাণ হিমোগ্লোবিন থাকবে সবাই ফাংশন করছে, মানে সবার সঙ্গে হচ্ছে কি তোমার অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটা আমরা কত বলছি 1.34 ml O2। তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারি যে O2 কন্টেন্ট যদি আমরা 15 গ্রাম মানে হিমোগ্লোবিন ধরি, কারণ 14 থেকে 16 বলেছিলাম, তাহলে আমি যদি 15 গ্রাম ধরি তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিন ইন্টু 1.34 O2 সমান হয়ে যাবে কত 20 ml। এবার দেখো বলছে যদি ব্লাড ইজ অনলি 97 স্যাচুরেটেড থাকে, তাহলে যদি 100% স্যাচুরেটেড থাকলে কত হচ্ছে 20 ml পার তোমার হচ্ছে 100 ml ব্লাড। আচ্ছা, যদি হচ্ছে কি আমরা বলি যে 97% স্যাচুরেটেড থাকে তখন আমরা কি বলবো, অবভিয়াসলি আমরা তখন বলবো কি না সেখানে আমাদের কত হবে না 19.4 ml O2 পার 100 ml ব্লাড। তো এই জন্য বলছে যে অ্যামাউন্ট অফ অক্সিজেন রিলিজড ফ্রম দ্য হিমোগ্লোবিন টু দ্য টিস্যু, তাহলে কত হবে বলো দেখি। তাহলে আমরা এটা থেকে হচ্ছে কি তোমার বলছে যে 5 ml O2 পার 100 ml ব্লাড, সো O2 কন্টেন্ট ইন দ্য ভেনাস ব্লাড আমরা কি করে বার করব না, এই যে তোমার 19.4 সেখান থেকে এই যে 5 ml টাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেট পড়ে থাকবে কত 14.4 ml, তাই না। তো আলটিমেট যেহেতু 5 ml হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে বা যেটাকে আমরা বলছি এখানে রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকবে কত 14.4 ml। এবার দেখো বলছে ডিউরিং তোমার হচ্ছে কি স্ট্রিনিয়াস বা হার্ড এক্সারসাইজ, যখন আমরা দেখবে প্রচুর এক্সারসাইজ করি মানে আমাদের মাসেলের যখন হচ্ছে কি আমরা ফাংশন করে থাকি তখন আমরা কি দেখতে পাই, the oxygen uptake by the tissue increase threefold, মানে আমাদের অক্সিজেন আপটেক কন্ডিশনটা তখন বেড়ে যায়, মানে 3 গুণ বেড়ে যায়। তখন আমরা কি বলতে পারি না 5 into 3 মানে 15 ml পার হচ্ছে 100 ml, তখন কত পড়ে থাকবে, তখন আমরা দেখতে পাবো ছিল কত না 19.4, সেখান থেকে আমরা যদি 15 বাদ দিয়ে দিই পড়ে থাকবে 4.4 ml O2 পার 100 ml। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি তোমার যে টিস্যু কনজিউমস 250 ml O2 per minute and produce 200 ml CO। ঠিক আছে, আমাদের টিস্যু এই জন্য আমরা এটা হিসাব করে দেখা গেছে যে পার মিনিট হিসাবে যদি আমরা দেখি তাহলে আমাদের বডিতে
যে টিস্যুগুলো রয়েছে তারা প্রতি মিনিটে দেখতে পাচ্ছ যে 250 ml O2 গুলোকে তারা কনজিউম করছে এবং সেখানে 200 ml হচ্ছে কি তোমার CO2 গুলোকে প্রডিউস করছে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা দেখবো যে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড, কিভাবে কার্বন ডাইঅক্সাইড কিভাবে ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হয়। তো যেমন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম, ঠিক একইভাবে আমাদের যে তোমার CO2, ঠিক আছে, যেটা আমাদের বডিতে দেখো লার্জ অ্যামাউন্টে তৈরি হচ্ছে ডিউরিং রেসপিরেশন। তো সেই CO2টাকে আমাদেরকে কি করতে হবে না, শরীর থেকে বার করে দিতে হবে, কারণ তোমরা জানো যে CO2 এক ধরনের টক্সিক সাবস্টেন্স, তাই না? এটা যদি বেশি আমাদের শরীরের মধ্যে জমা হয়ে যায় তখন আমাদের ব্লাডটা হচ্ছে কি টক্সিক হয়ে যাবে। তো এই জন্য দেখো আমাদের সেক্ষেত্রে হিমোগ্লোবিনের যে গ্লোবিন পার্টটা থাকে, ঠিক আছে, সেই গ্লোবিন পার্টের সঙ্গে CO2টা বাইন্ড করে এবং যেটা তৈরি করে তার নাম কি কার্বামিনো হিমোগ্লোবিন। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে তোমার আমরা আগেও পড়েছিলাম যে অক্সিজেনের সঙ্গে যখন হচ্ছে কি তোমার কার সঙ্গে যুক্ত হয়েছিল, হিমোগ্লোবিনের হিম পার্টের সঙ্গে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে যুক্ত হলো, তাহলে হচ্ছে কি তোমার গ্লোবিন ব্লাড পার্টের সঙ্গে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে তোমার O2 এবং CO2 বাইন্ডিং সাইট অফ দ্য হিমোগ্লোবিন কি সেম না ডিফারেন্ট, তাহলে তোমাদের কি উত্তর হবে? একটা হিমোগ্লোবিনের সঙ্গে আলাদা ডিফারেন্ট, আলাদা। তার কারণ দেখতে পাচ্ছ যেটা CO2 বাইন্ড করছে গ্লোবিন পার্টের সঙ্গে, কিন্তু O2 দেখেছিলাম আমরা কার সঙ্গে, হিমের সঙ্গে। ওকে, তো এই জন্য হচ্ছে কি তোমার গ্লোবিন পার্টের সঙ্গে CO2 যুক্ত হলে যে যে কম্পাউন্ড তৈরি করছে তার নাম কার্বামিনো হিমোগ্লোবিন, আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে অক্সি হিমোগ্লোবিন। এবার দেখো বলছে যে CO2 ইন দ্য নর্মাল রেস্টিং কন্ডিশনস, ঠিক আছে, নর্মাল রেস্টিং কন্ডিশনে CO2 যদি আমরা হিসাব দেখি, তাহলে 4 ml অফ CO2 পার 100 ml অফ দ্য ডিঅক্সিনেটেড ব্লাড। অর্থাৎ আমরা যদি 100 ml ডিঅক্সিনেটেড ব্লাড নিই, তার মধ্যে দেখা গেছে যে 4 ml CO2 কিন্তু পাওয়া গেছে। এটা কখনো রেস্টিং কন্ডিশনে, ঠিক আছে, যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, আমাদের যদি 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড আমরা দেখি, তাতে যদি কাউন্ট করা হয় CO2, তাহলে কত, 4 ml। তো এই CO2 যেমন আমরা দেখেছিলাম ওখানে যে দুটো ভাবে হচ্ছে কি ট্রান্সপোর্ট হয়েছিল বা ক্যারিড হয়েছিল, একটা হচ্ছে তোমার হিমোগ্লোবিনের সঙ্গে, একটা ব্লাড প্লাজমার সঙ্গে। তো এখানে CO2 দেখো ক্যারিড ইন দ্য ব্লাড ইন দ্য 3 ফর্মস, তিনটে ফর্মে হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট হচ্ছে বা ক্যারি হচ্ছে। কি কি? 70% হচ্ছে কি তোমার CO2 ট্রান্সপোর্ট করছে বাইকার্বনেট ফর্মে, 23% হচ্ছে কি তোমার কম্বাইন্স করছে এই যে গ্লোবিন পার্টের সঙ্গে, এই যে তোমরা দেখলে হিমোগ্লোবিনের গ্লোবিন পার্টের সঙ্গে, যেটা তোমার কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করার মাধ্যমে, আর 7% হচ্ছে ডিজেল হয়ে যাচ্ছে কি তোমার প্লাজমার সঙ্গে। এই তিনটে শর্ত কিন্তু বা তিনটে যে কন্ডিশন কিন্তু মনে রাখবে, তাই না? তাহলে আমরা কি পড়লাম বলে দেখি, যে দেখলাম যে আমাদের CO2 যেটা ক্যারিড হচ্ছে ব্লাডের দিয়ে তিনটে ডিফারেন্ট মেকানিজমের মাধ্যমে। 70% CO2 হচ্ছে তোমার বাইকার্বনেট ফর্মে ট্রান্সপোর্ট হচ্ছে, তার মধ্যে 23% হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে তোমার গ্লোবিন পার্ট অফ দ্য হিমোগ্লোবিনের সঙ্গে, আর 7% হচ্ছে তোমার প্লাজমাতে ডিজেল কন্ডিশনে ট্রান্সপোর্ট হচ্ছে। মনে থাকবে? কি গো, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। স্যার এবারে দেখো, এবারে হচ্ছে কি তোমার আমরা এখানে দেখব যে CO2 ট্রান্সপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা বাইকার্বনেট এন্ড ক্লোরাইড শিফট যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটাকে আমরা খুব সংক্ষেপে দেখবো। ঠিক আছে, আজকে খুব বেশি বিস্তারিত এখানে আমরা স্লাইডে রাখিনি, খুব যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো রাখা হয়েছে। তো দেখো আমাদের CO2 প্রথম যে স্টেপে আমরা কি দেখতে পাই, ফার্স্ট স্টেপে দেখা যায় CO2 আমাদের যে আরবিসির মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকবে বা জল থাকবে, সেই CO2 এই ওয়াটার কন্টেন্টের সঙ্গে একটা এনজাইম, তার নাম কি কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে রিঅ্যাক্ট করবে, দিয়ে এই কার্বনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা কোথায়, এই সিস্টেমটা আমরা কোথায় পড়ছি না, টিস্যু ক্যাপিলারিজ এর মধ্যে। ঠিক আছে, আমাদের যে টিস্যু থাকে, সেই টিস্যুর মধ্যে যে ক্যাপিলারিজ গুলো থাকে, তাতে যে ব্লাড গুলোতে যে CO2 তৈরি হচ্ছে, সেই CO2 গুলো ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করছে উইথ দ্য প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেজ এন্ড ফর্ম কার্বনিক অ্যাসিড। তারপরে দেখো এই কার্বনিক অ্যাসিড পরবর্তীকালে ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে কিসে না, বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, H+ আয়নে ওটা হচ্ছে কি তোমার ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এবারে দেখতে পাচ্ছ যে এই যে H+ আয়ন,
সেটা আবার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে এই যে তোমার হাইড্রোজেন হিমোগ্লোবিনে কনভার্ট হয়ে যাচ্ছে। বাকি যেটা পড়ে থাকলো যে বাইকার্বনেট, এবারে দেখো পালমোনারি ক্যাপিলারিজ কি করছে, ওই বাইকার্বনেটটাকে পরবর্তীকালে হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত করে নেয়, দিয়ে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না H2CO3 তে কনভার্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এই H2CO3 আবার কার্বনিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে CO2 এবং ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আমরা বলছি যে ক্লোরাইড শিফটের ব্যাপারটা, তো তখন কি হয়, টাইমে জয়েন না করলে সমস্যা। দেখো তারপর আমরা কি দেখতে পাই না, যেহেতু হচ্ছে কি তোমার এই কার্বনিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে CO2 ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে, তো তখন আমরা কি দেখতে পাই, দেখো যে এই যে দেখতে পাচ্ছ যে এটা একটা তোমার বাইকার্বনেট এন্টার করছে তোমার আরবিসি তে, আর বিনিময়ে ক্লোরাইড আয়ন যেটা গেটস আউট ইন দ্য মেনটেইন নেগেটিভ চার্জ অফ দ্য সেল। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলছি, ক্লোরাইড শিফট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তখন কি হয় না, তোমার এই বাইকার্বনেট এন্টার করছে আরবিসির মধ্যে, ঠিক আছে, এবং বিনিময়ে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরাইড গুলো গেটস আউট টু দ্য মেনটেনিং নেগেটিভ চার্জ অফ দ্য সেল। ঠিক আছে, নেগেটিভ চার্জ হওয়ার জন্য হচ্ছে কি তোমার ক্লোরাইড আয়নটা হচ্ছে মেনটেন করার জন্য সেটা ফিরে চলে যাচ্ছে। চলো এবারে আমরা এই যে নিচে যে ফিগারটা দিয়েছি সেই ফিগারটা দিয়ে একটু বোঝার আমরা চেষ্টা করব। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এই ফিগারে আমরা যে জিনিসটা দিয়েছি দেখো, তোমরা একটু খেয়াল করো যে এই যে নিচের যে সেলটা দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রথমে দেখো উপরেরটাকে বলা যায় টিস্যু সেল। ঠিক আছে, এবার সেল যখন হচ্ছে কি মেটাবলিজম তৈরি হচ্ছে, সেখান থেকে দেখো CO2 প্রডিউস হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে। এই CO2 যখন প্রডিউস হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমিক ক্যাপিলারির মধ্যে এই CO2টা হচ্ছে কি তোমার প্রবেশ করছে। এবারে সেই CO2 এবার কি হচ্ছে দেখো, এই যে তোমাদেরকে বলা হলো H2 এর সঙ্গে উইথ দ্য প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে বাইকার্বনেট তৈরি করছে। তো সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই HCO3 প্লাস H প্লাসে ভেঙে যাচ্ছে। এবারে H প্লাসটা হচ্ছে কি হিমোগ্লোবিন নিয়ে নিচ্ছে, দিয়ে হাইড্রোজেন হিমোগ্লোবিন তৈরি করছে। আর বাকি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে HCO3 আর এই যে Cl, ঠিক আছে, HCO মানে বাইকার্বনেটটা হচ্ছে কি তোমার বেরিয়ে যাচ্ছে ব্লাড সেল থেকে, আর বিনিময়ে প্লাজমা থেকে ক্লোরাইড আয়নটা এই ব্লাড সেলের মধ্যে রেড ব্লাড সেলের মধ্যে প্রবেশ করছে। এইটাকে আমরা কি বলছি, ক্লোরাইড শিফট ফেনোমেনন। কেমন কি বললাম, বুঝতে পেরেছো তো? এবারে দেখো তাহলে ক্লোরাইড কেন না, নেগেটিভ আয়নটাকে হচ্ছে মেনটেন করার জন্য তোমার নেগেটিভ চার্জটাকে, তো তখন হচ্ছে ক্লোরাইড গুলো হচ্ছে কি তোমার রেড ব্লাড সেলের মধ্যে প্রবেশ করছে, আর রেড ব্লাড থেকে হচ্ছে কি তোমার HCO3 টা বেরিয়ে আসছে। এবার এই HCO3 দেখতে পাচ্ছ পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি না, এই HCO3 পরবর্তীকালে দেখো আবার সেই হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে, কারণ সেই হাইড্রোজেন আয়নটা কে দিচ্ছে, এই হিমোগ্লোবিন প্রোভাইড করছে। হিমোগ্লোবিনের যে হাইড্রোজেন আয়নটা আবার যখন হচ্ছে HCO3 এর সঙ্গে যুক্ত হচ্ছে H2CO3 তৈরি করছে। আবার কার্বনিক অ্যানহাইড্রাইড কি করছে না, এটা হচ্ছে কি তোমার CO2 প্লাস H2O তে কনভার্ট করে দিচ্ছে। ওকে, এবং বিনিময়ে দেখো আবার সেই ক্লোরাইড আয়নটা বেরিয়ে আসছে, HCO3 টা আবার প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, কার মধ্যে না, আরবিসির মধ্যে। এটা কোথায় ঘটছে বলো দেখি, এটা দেখা যাচ্ছে যে পালমোনারি ক্যাপিলারিজের মধ্যে। তো যখন এই পালমোনারি ক্যাপিলারিজের মধ্যে দেখা যাচ্ছে, তখন এই CO2 টা আবার দেখো এই যে এলভিওলাস কথা বলছিলাম, সেই এলভিওলাতে কি হবে, এখানে CO2 টা চলে যাচ্ছে, আবার O2 টা হচ্ছে আপটেক করবে এবারে। চলো তাহলে এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে CO2 টা বেরিয়ে এলভিওলাতে যাচ্ছে কোথায়, এই কন্ডিশনটা দেখতে পাচ্ছি আমরা পালমোনারি ক্যাপিলারিজে, আর এটা আছে সিস্টেমিক ক্যাপিলারিজে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা। দেখো পাশাপাশি দুটো ফিগার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি আবার বলে দেবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, আমরা আজকে যে ক্লাসটা করছি সেই ক্লাসের হচ্ছে কি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আরেকবার বলবেন স্যার? ওকে, আমি আবার বলে দিচ্ছি। দেখো তো আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে, ঠিক আছে, আমাদের কি হয় না, তোমার অ্যানারোবিক রেসপিরেশন হয়, মানে আমাদের যে তোমার হচ্ছে কি গ্লুকোজটা ভাঙবে, দিয়ে সেখানে তোমার এটিপি তৈরি হবে এবং তার পাশাপাশি CO2 তৈরি হচ্ছে, তোমরা জানো এটা, তাই না? তো সেই CO2 টা তৈরি হওয়ার পর সেটা আমাদের যে প্রত্যেকটা সেলের যে পার্শ্ববর্তী যে ক্যাপিলারি, যেটাকে আমরা সিস্টেমিক ক্যাপিলারি বলছি, সেই ক্যাপিলারিজের মধ্যে CO2 টা চলে আসছে। এই ক্যাপিলারিজের মধ্যে কি থাকবে, রেড ব্লাড সেল থাকবে, তো সেই রেড ব্লাড সেলের মধ্যে ওই CO2 টা প্রবেশ করে যাচ্ছে।
এবারে রেড ব্লাড সেলের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেটা এই CO2 এর সঙ্গে প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে H2CO3 তে তোমার একটা কম্পাউন্ড তৈরি করছে। এই H2CO3 পরবর্তীকালে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করছে। এবার এই হাইড্রোজেন আয়ন তখন এই হিমোগ্লোবিনের এই যে রেড ব্লাড সেলের যে হিমোগ্লোবিন পার্ট ওর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন হিমোগ্লোবিন তৈরি করছে। আর এই HCO3 তখন আর তোমার হচ্ছে রেড ব্লাড সেলে থাকতে পারবে না, তখন সেটা তোমার তোমার হচ্ছে এই ফ্লুইডে চলে আসে, মানে প্লাজমাতে চলে আসে। প্লাজমাতে HCO3 যখন আসবে পরবর্তী সেই সময় আমরা প্লাজমা থেকে ক্লোরাইড আয়নটা আবার রেড ব্লাড সেলের মধ্যে প্রবেশ করবে, কেন না যাতে হচ্ছে কি তোমার নেগেটিভ চার্জটাকে মেনটেন রাখে। ঠিক আছে, বেশ। এবারে হচ্ছে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিলারি, সিস্টেমিক ক্যাপিলারি এবার এইটাকে ট্রান্সপোর্ট করে পৌঁছে যাচ্ছে কোথায়, পালমোনারি ক্যাপিলারিজে। পালমোনারি ক্যাপিলারিজে যখন পৌঁছাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তোমরা প্লাজমাতে দেখতে পাচ্ছ HCO3 আর হিমোগ্লোবিনের মধ্যে অলরেডি H+ আয়ন রয়েছে। এবার এই হিমোগ্লোবিন এই H+ আয়নটাকে ছাড়বে আর প্লাজমা থেকে HCO3টাকে নেবে, দিয়ে আবার H2CO3 তৈরি করছে। আবার H2CO3 কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে CO2 আর H2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। ব্যাস, এবারে হচ্ছে কি তোমার CO2টা এবার কি করবে, পালমোনারি ক্যাপিলারিজ হয়ে অ্যালভিওলাসে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানেও আবার দেখা যাচ্ছে যে এই নেগেটিভ আয়নটাকে ঠিক রাখার জন্য ক্লোরাইড গুলো আবার প্লাজমাতে চলে যাচ্ছে। আর অলরেডি তো প্লাজমা থেকে HCO3 তো আরবিসির মধ্যে ঢুকে যাচ্ছে, অলরেডি আমরা বললাম। তাহলে এইভাবে কি হয় না তোমার পুরো যে তোমার CO2 যে ট্রান্সপোর্টটা আমরা সেটা দেখতে পাচ্ছি। বুঝতে পারলে? হুম। চলো এবারে এখানে দেখো একটা কথা বলার রয়েছে, ভালো করে একটু তোমরা দেখে নাও যে বাইকার্বনেট শিফট যে ফেনোমেনন, যেটা আমরা একটু বললাম এখানে, যে বাইকার্বনেট গেটস আউট অফ আরবিসি and chloride enter to maintain the negative charge of the cell। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ চার্জটাকে হচ্ছে কি সেলের মধ্যে মেনটেন রাখার জন্য এই ঘটনাটা ঘটছে। এবার বলছে ইফ ক্লোরাইড ডাজ নট এন্টার দ্য সেল উইথ স্ট্রিং করে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ক্লোরাইড আয়নটা যদি না ঢোকে তাহলে হচ্ছে কি আরবিসিটা স্ট্রিং করে যাবে। তো সেই যাতে স্ট্রিং না করে, যাতে নেগেটিভ চার্জটা মেনটেন থাকে, তো এই জন্য আমরা দেখতে পাই ক্লোরাইড আয়নগুলো আরবিসির মধ্যে প্রবেশ করছে। তো এই জিনিসটাও তোমরা মনে রাখবে। চলো এবারে আমরা দেখব যে 2 নম্বর যে পোর্শনটা, যে আমরা প্রথম অংশটা দেখে নিলাম যে CO2 ট্রান্সপোর্ট এবং ক্লোরাইড শিফট কিভাবে হলো। 2 নম্বর হচ্ছে রয়েছে দেখো ট্রান্সপোর্ট অফ CO2 কম্বাইন উইথ হিমোগ্লোবিন ডিসপ্লেসমেন্ট অফ O2। ঠিক আছে, মানে যখন O2 ডিসপ্লেসমেন্ট হবে তখন হচ্ছে কি আমরা কি দেখতে পাবো না হিমোগ্লোবিনের সঙ্গে O2 কম্বাইন্ড হবে। এবারে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইড বাইন্ডিং কিভাবে হয়। ঠিক আছে, তো দেখো ভালো করে যে কার্বন ডাইঅক্সাইড কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন এট দ্য সেম পয়েন্ট অন দ্য হিমোগ্লোবিন মলিকুলস এজ ডাচ অক্সিজেন। মানে যখন হচ্ছে কি হিমোগ্লোবিনের সঙ্গে হচ্ছে কি তোমার অক্সিজেন যখন যুক্ত হচ্ছে সেই সময় আমরা কি দেখতে পাই না তোমার তখন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডও সেই একই সময় হচ্ছে বাইন্ড করছে। এবং বলছে দেখো ইফ বাইন্ডস উইথ হিমোগ্লোবিন অ্যাবাউট 250 টাইমস এজ মাচ এজ O2 of hemoglobin to CO2 is 250 times of the O2। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম যে যদি হচ্ছে বাইন্ডিং এফিসিয়েন্সি আমরা দেখি, ঠিক আছে, O2 এবং CO2 এর মধ্যে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে O2 এর তুলনায় হচ্ছে কি CO2 এর বাইন্ডিং এফিসিয়েন্সিটা বেশি। ঠিক আছে, 250 টাইমস হচ্ছে কি বেশি। ইট কোজ লেফট শিফট অফ দ্য O2 হিমোগ্লোবিন কার্ভ, যেটাকে আমরা ডিসোসিয়েটেড কার্ভ বলবো, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে তোমরা এইটুকু শুধু মনে রাখো যে অক্সিজেনের তুলনায় CO2 হচ্ছে কি বাইন্ডিং এফিসিয়েন্সিটা তোমার হচ্ছে কি সর্বোচ্চ বেশি, এবং CO2 থেকে আবার কার্বন মনোক্সাইডের হচ্ছে কি বাইন্ডিং এফিসিয়েন্সিটা আরো বেশি। কি বললাম বুঝতে পেরেছো তো? দেখো এবার হচ্ছে কি তোমার আরেকটা সিস্টেম ছিল কি যে প্লাজমার সঙ্গে ডিজলভ হবে, যেটা হচ্ছে কি তোমার বলা হয়েছিল 7% হচ্ছে কি তোমার CO2 প্লাজমার সঙ্গে ডিজলভ হয়ে যায়। তো তার জন্য বলছে যে এক্ষেত্রে যে ডিজলভের কন্ডিশনটা ডিপেন্ড করছে কার উপরে না, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ CO2 এর উপর ডিপেন্ড করছে। যেমন পার্শিয়াল প্রেসার অফ ভেনাস ব্লাড ইজ 45 mm Hg, তো এটা যদি হয় তাহলে বলছে হায়ার বিকজ ইট ক্যারিং দ্য ইট ব্যাক টু দ্য লাংস বি এক্সহেলড আউট। তো এটা হচ্ছে কি আমরা বেশি কারণে দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে কি CO2টা
আবার লাংসে হচ্ছে কি তোমার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড ইজ আর্টেরিয়াল ব্লাড ইজ কত না 40 mmHg, এটা মনে রাখবে। তাহলে ভেনাস ব্লাডের মধ্যে হচ্ছে কি যদি আমরা পার্সিয়াল প্রেসার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড দেখি তাহলে 45 mmHg, আর আর্টেরিয়াল ব্লাডের মধ্যে যদি আমরা পার্সিয়াল প্রেসার অফ CO2 পরিমাণ দেখি তাহলে কত হয় 40 mmHg। এবার এখানে আমরা একটা জিনিস দেখবো, দেখো যে অ্যামাউন্ট অফ CO2 ডিজলভ ইন দ্য ব্লাড এট 45 mmHg, মানে যদি হচ্ছে কি পার্সিয়াল প্রেসার যদি 45 mmHg থাকে তাহলে আমরা দেখতে পাই কত 2.7 ml পার DL CO2 টা হচ্ছে ডিজলভ হয়। আর যদি হচ্ছে কি তোমার এটা যদি 40 mmHg থাকে তাহলে সেখানে হচ্ছে 2.4 ml পার DL হচ্ছে কি তোমার কি হয় না তোমার CO2 হচ্ছে কি তোমার ডিজলভ হয়। তাহলে ডিফারেন্স যদি আমরা করি তাহলে কত পাবো, তাহলে একটা হচ্ছে কি 2.7 আর একটা 2.4, তাহলে 0 হচ্ছে কি তোমার 0.3 ml পার হচ্ছে কি তোমার DL, এটা ডিফারেন্স আমরা পাচ্ছি, তাই না? তাহলে যখন হচ্ছে কি 45 mmHg থাকছে তাহলে তখন 2.7, আর যখন 40 mmHg থাকছে তখন হচ্ছে কি 2.4, ঠিক আছে? তাহলে about 0.3 ml CO2 per 100 ml blood in the form of dissolved CO2, ঠিক আছে? তাহলে প্রত্যেক 100 ml হচ্ছে কি তোমার ব্লাডের জন্য প্রায় হচ্ছে 0.3 ml হচ্ছে কি তোমার যে CO2, যেটা কিনা কি হচ্ছে না তোমার এই পার্সিয়াল প্রেসারের ডিফারেন্সের কারণে সেটা কিন্তু প্লাজমার সঙ্গে ডিজলভ হচ্ছে, ঠিক আছে, ব্লাডের সঙ্গে ডিজলভ হচ্ছে। চলো এবারে দুটো হচ্ছে কি মানে কিছু আমরা তোমার হচ্ছে কি বিভিন্ন সায়েন্টিস্টের ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট রয়েছে, সেই এক্সপেরিমেন্ট গুলো আমরা দেখে নেবো, যেমন হেলডেন এফেক্ট, তারপর আমরা তোমার হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ দেখবো আমরা, ঠিক আছে, কিভাবে কার্ভ হচ্ছে কি তোমার সিস্টেম রয়েছে, কি কি ফ্যাক্টর হচ্ছে কি তাদেরকে হচ্ছে কি তোমার এফেক্ট করতে পারে। তারপর আমরা বোর এফেক্ট দেখবো, ঠিক আছে, এগুলো বিভিন্ন সায়েন্টিস্টের দ্বারা তোমার করা যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট সেই জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমে আমরা দেখবো তাহলে কি হেলডেন এফেক্ট, তিনি কি বলেছেন এটা আমরা বুঝে নেবো, ঠিক আছে। বলো, তার আগে তোমরা এই পোর্শনগুলো বুঝতে পারলে, সবাই যে জিনিসগুলো বলা হলো সবাই বুঝতে পারলে, তাই তো? হ্যাঁ স্যার। চলো এবার আমরা দেখবো হচ্ছে কি তোমার হেলডেন এফেক্ট। তো হেলডেন এফেক্ট কি বলছে দেখো ভালো করে, when oxygen binds with hemoglobin কার্বন ডাইঅক্সাইড is released to increase CO2 ট্রান্সপোর্ট, ঠিক আছে, অর্থাৎ যখন বলছে যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করে ঠিক সেই সময় CO2 কি করে না রিলিজ হয়ে যায়, আর কেন না টু ইনক্রিজ CO2 ট্রান্সপোর্ট, CO2 ট্রান্সপোর্টটাকে বাড়ানোর জন্য যেই সময় হচ্ছে কি তোমার O2 এর সঙ্গে হিমোগ্লোবিন বাইন্ড করছে সেই সময় হচ্ছে কি CO2 টা হচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে। এবার দেখো বাইন্ডিং অফ হিমোগ্লোবিন উইথ O2 at the lungs cause the hemoglobin to become a stronger acid, and this is displaces CO2 from the blood and into the alveoli। দেখো এটা কিন্তু হচ্ছে কি অ্যাকর্ডিং টু হেলডেন এফেক্টের কথা অনুযায়ী আমরা বলছি যে যখন হচ্ছে কি তোমার বাইন্ডিং মানে হচ্ছে তোমার হচ্ছে কি হিমোগ্লোবিনের সঙ্গে O2 কোথায় লাংসে, তখন কি হয় না হিমোগ্লোবিন গুলো হচ্ছে কি তোমার স্ট্রঙ্গার অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে জাস্ট হিমোগ্লোবিন থেকে O2 গুলো হচ্ছে কি বেরিয়ে গিয়ে লাংসে পৌঁছে যাচ্ছে, তখন হচ্ছে কি তোমার একটা হিমোগ্লোবিন হচ্ছে কি তোমার স্ট্রঙ্গার অ্যাসিড হয়ে যাচ্ছে। এই স্ট্রঙ্গার অ্যাসিড এনভায়রনমেন্টে তখন কি হয় না দেখো CO2 ডিসপ্লেসেস হয়ে যায়, আর জুড়ে থাকতে পারে না, মানে সেই স্ট্রঙ্গার অ্যাসিড কন্ডিশনে CO2 গুলো হচ্ছে ডিসপ্লেস হয়ে যায়। তখন কি হয় না তোমার দেখতে পাচ্ছ ফ্রম দ্য ব্লাড টু দ্য ইন দ্য এলভিওলাই, তখন ব্লাড থেকে এলভিওলাইতে হচ্ছে কি তোমার CO2 গুলো তোমার কি হবে না তোমার হচ্ছে কি চলে আসবে। তাহলে বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে কি তোমার CO2 টা হচ্ছে এলভিওলাইতে যাচ্ছে না, যখন হিমোগ্লোবিনের সঙ্গে O2 বাইন্ড হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে হিমোগ্লোবিনের স্ট্রঙ্গার অ্যাসিড এনভায়রনমেন্ট তৈরি করছে, আর এই স্ট্রঙ্গার অ্যাসিড এনভায়রনমেন্টে CO2 আর হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হতে থাকতে পারে না, তখন ডিসপ্লেস হয়ে যায়, এবং সেই সময় কি দেখতে পাওয়া যায় না ব্লাড থেকে এলভিওলাইতে CO2 চলে যাচ্ছে। চলো এবার বলছে দেখো চেঞ্জ ইন ব্লাড অ্যাসিডিটি ডিউরিং CO2 ট্রান্সপোর্ট, আমরা যে এই যে দেখতে পাচ্ছি যে CO2 ট্রান্সপোর্টের সময়ও ব্লাড অ্যাসিডিটি হচ্ছে কি তোমার চেঞ্জ হয়, কিরকম দেখো ভালো করে মনে রাখবে যে যদি আমরা এট্রিয়াল ব্লাড দেখি তাহলে হেজ দ্য pH অফ 7.41,
বুঝতে পারলে? একটা এট্রিয়াল ব্লাডের মধ্যে পিএইচটা থাকে কত 7.41, এন্ড দ্য পিএইচ অফ ভেনাস ব্লাডের মধ্যে দেখা যাচ্ছে কত না তোমার হচ্ছে কি 7.37। ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জেসটা তোমরা দেখতে পাচ্ছ কত, প্রায় হচ্ছে কি তোমার 0.04 ইউনিট হচ্ছে কি চেঞ্জ হচ্ছে। তাহলে যখন হচ্ছে কি একটা এট্রিয়াল ব্লাডের মধ্যে যেখানে হচ্ছে কি O2 যুক্ত ব্লাড থাকে সেখানে হচ্ছে কি তোমার 7.41, একটু আগেই আমরা বললাম না যে স্ট্রঙ্গার অ্যাসিড কখন না যখন O2 যুক্ত হবে, তাহলে দেখতে পাচ্ছ এট্রিয়াল ব্লাডের মধ্যে পিএইচটা বেশি, আর যদি ভেনাস ব্লাড দেখি আমরা সেখানে কিন্তু পিএইচটা কম। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমরা করি অবভিয়াসলি ডিফারেন্স পাবো কত 0.04 ইউনিট আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এবার দেখো বলছে দ্য পিএইচ ডিক্রিজেস বিকজ দ্য কার্বনিক অ্যাসিড ফর্মড হোয়েন CO2 এন্টার ইন দ্য ব্লাড, তাই না? তোমরা যে দেখতে পেলে যে ব্লাডের মধ্যে যখন হচ্ছে কি CO2 যুক্ত হচ্ছে, তাই না, হিমোগ্লোবিনের সঙ্গে, তখন আমরা কি দেখেছিলাম যে তখন হচ্ছে কি তোমার কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কার্বনিক অ্যাসিডটা হচ্ছে কি তোমার কি হবে, অ্যাসিড যদি তৈরি হয় তাহলে পিএইচ কমবে না বাড়বে? কার্বনিক অ্যাসিড যদি তৈরি হয় ব্লাডের মধ্যে তাহলে তার পিএইচটাকে কমাবে না বাড়াবে? কমে যাবে। কমে যাবে। তো এই জন্য দেখতে পাচ্ছ যে পিএইচটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে যখন হচ্ছে কি CO2 যুক্ত থাকছে তখন কিন্তু পিএইচটা কমে যাচ্ছে। কেন না, যেহেতু হচ্ছে কি সেখানে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে বলে। বুঝতে পেরেছো? তাহলে পিএইচ ডিক্রিজ বিকজ অফ দ্য কার্বনিক অ্যাসিড ফর্ম when CO2 এন্টার দ্য ব্লাড। কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখবে। চলো এবার হচ্ছে কি আমরা সবাই পড়েছি যদিও, তো তাও এখানে যেহেতু তোমার রয়েছে যে এই যে রেসপিরেটরি কোসিয়েন্ট, এটাকে আমরা বার করছি কি দিয়ে না রেট অফ CO2 আউটপুট বাই রেট অফ O2 আপটেক, মানে কত পরিমাণ CO2 টা হচ্ছে আউটপুট হচ্ছে আর কত পরিমাণ হচ্ছে কি তোমার O2 আপটেক হচ্ছে, ওই দুটো রেটকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা হচ্ছে কি এই রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও বা যেটাকে আমরা রেসপিরেটরি কোসিয়েন্ট বলছি সেটা আমরা পেয়ে যাব। তো এটা ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার যদি একটা মানুষ কি ধরনের ডায়েট করছে তার উপর ডিপেন্ড করছে। যদি একটা মানুষ নর্মাল ডায়েট করে তাহলে এটা পাওয়া যাচ্ছে কত না, দেখতে পাচ্ছ যে এই রেট অফ CO2 আউটপুট হচ্ছে তোমার 4 আর রেট অফ O2 আপটেক হচ্ছে কি 5। তাহলে এটা আমরা যদি হচ্ছে কি ডিভাইড করি তাহলে প্রায় হচ্ছে কি তোমার বের হচ্ছে 0.82825। ঠিক আছে, আর যদি আমরা কার্বোহাইড্রেট জাতীয় ডায়েট করি তাহলে এটার মান হয়ে যাচ্ছে কত 1। কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এটা যদি আমরা একটাই O2 জন্য একটা হচ্ছে কি CO2 হচ্ছে কি তোমার প্রডিউস হয়, একটা O2 কনজিউম হয়, তাহলে দুটোকে যদি আমরা ডিভাইড করি 1/1 সমান 1ই বেরাবে। যদি আমরা লিপিড বা ফ্যাটস জাতীয় খাবার খাই তাহলে সেটা কিন্তু জানিয়ে যাবে কত 0.7। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা কিন্তু আগেও পড়েছো, আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আমরা যে ধরনের সাবস্ট্রেট গুলোকে খাদ্য হিসাবে নেব তার উপর ডিপেন্ড করবে এই আর এর মানটা। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে কি একটা জিনিস দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমরা হয়তো এটা একটু তোমাদের চাপ হতে পারে, কারণ এই ধরনের কোশ্চেন গুলো বেসিক্যালি নেট গেট সেটে হচ্ছে কি তোমার এসে থাকে, বিশেষ করে নেটে বা কিংবা সেটে এসে থাকে, সেটাও দেয় না নেটে দিয়ে থাকে। তো যেহেতু আমরা O2 CO2 ট্রান্সপোর্ট করছি তো আমরা খুব সংক্ষেপে ভালো করে একটু দেখে নেবো আর কি যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কিভাবে কাজ করে। দেখো তো এখানে বেসিক্যালি আমরা এই যে কার্ভটাকে কিভাবে বানাই, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্সিস দুটোকে দেখো, একটা দিকে আমরা দেখছি কি গ্যাসিয়াস প্রেসার অফ দ্য অক্সিজেন, তারপরে এখানে আছে পার্সেন্ট অফ স্যাচুরেশন আর ভলিউম পার্সেন্ট। ঠিক আছে, এই তোমার হচ্ছে প্যারামিটার গুলোকে কাজে লাগিয়ে যদি আমরা এদের পার্শিয়াল প্রেসার গুলোকে আমরা মাপি তাহলে আমরা স্যাচুরেশন পার্সেন্টেজটাকে প্লট করে আমরা এই ডিসোসিয়েশন কার্ভটাকে পেয়ে যাই। এবং এই কার্ভটাকে দেখতে কেমন হয় মনে রাখবে, এস শেপেড কিংবা সিগময়েড, এটা কোনো সময় লিনিয়ার কিন্তু হয় না। তোমাদের খুব সিম্পল কোশ্চেন দেবে যে তোমাকে বলবে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কেমন হয়, তো তোমরা দেখতে পেলে যে সিগময়েড হয় কিংবা হচ্ছে তোমার এস শেপেডও হতে পারে, মানে যেটা সিগময়েড সেটাই এস শেপেড। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে দেবে। আচ্ছা এবার দেখো এটা কখনো লিনিয়ার হয় না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কখনো লিনিয়ার হবে না, সবসময় সিগময়েড কিংবা এস শেপেড হচ্ছে কি আমরা দেখতে পাবো। এবার বলছে দেখো রিলেশনশিপ বিটুইন দ্য পার্সেন্টেজ অফ O2 স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন এন্ড দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য O2। ঠিক আছে, তাহলে এই কার্ভটাকে বানানো হয়েছে দুটো প্যারামিটারের উপর ভিত্তি করে। একটা হচ্ছে কি তোমার
পার্সেন্টেজ অফ O2 স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন এবং পার্শিয়াল প্রেসার অফ O2। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার অফ O2 এবং তোমার O2 স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটা, এর উপর ভিত্তি করে বার করা হয়েছে। এবং এই কার্ভটাকে আমরা কি বলি, অক্সিজেন হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন বা অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন কার্ভ আমরা বলে থাকি। এর রিলেশনটা কেমন না, বলছে দেখো প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন দ্য পার্সেন্টেজ অফ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ দ্য ইনক্রিজ অফ দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য ব্লাড। ঠিক আছে, ভালো করে শুনে নাও। তাহলে আমি আবার বলছি যে আমরা এই যে স্লাইডে দেখার চেষ্টা করছি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এই কার্ভটাকে বানানো হয় দুটো প্যারামিটারের উপর ভিত্তি করে, একটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেসার অফ O2 এবং আরেকটা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ O2 স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, এবারে যদি হচ্ছে কি পার্সেন্টেজ স্যাচুরেশন যদি ইনক্রিজ করে, তাহলে আমরা বলতে পারি যে পার্শিয়াল প্রেসার অফ O2 সেটাও হচ্ছে কি ইনক্রিজ করবে। বুঝতে পেরেছো? আগে এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমরা নেক্সট জিনিস পড়বো। বলো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা বলো, এই তিনটা কথা বলো, একটু বলো, তোমরা কথা বলো একটু। কি গো, হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। চলো এবার বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি যে হায়ার PO2 রেজাল্ট ইন গ্রেটার HB স্যাচুরেশন, এটাও আমরা বলতে পারি। যদি হচ্ছে কি পার্শিয়াল প্রেসার যদি হচ্ছে কি তোমার O2 যদি হচ্ছে কি হায়ার হয়, তাহলে গ্রেটার হিমোগ্লোবিন স্যাচুরেশন বলতে হিমোগ্লোবিনের O2 এর মধ্যে যে স্যাচুরেশন বা কম্বিনেশনটা হচ্ছে বেশি হবে। এবারে এই যে টেবিলটা দেওয়া রয়েছে, এই টেবিলটা তোমাদেরকে কিন্তু পড়ে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে না, দেখতে পাচ্ছ যে পার্শিয়াল O2 এটা যদি আমরা এট্রিয়াল ব্লাডে দেখি কিংবা ভেনাস ব্লাডে দেখি, তাহলে এট্রিয়াল ব্লাডে কত হয় না 95 mmHg, আর যদি আমরা ভেনাস ব্লাড দেখি তাহলে সেখানে দেখা যায় 40 mmHg। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করে দেখা গেছে যে এট্রিয়াল ব্লাডের মধ্যে 95 mmHg থাকে পার্শিয়াল প্রেসার অফ O2, আর 40 mmHg থাকে হচ্ছে কি তোমার ভেনাস ব্লাডে। এবার অবভিয়াসলি যার একটু আগে বললাম না যে যার হচ্ছে PO2 পরিমাণটা বেশি থাকবে, তার হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন সঙ্গে অক্সিজেন স্যাচুরেশনটা বেশি। তো এই জন্য দেখো 95 mmHg হলে এট্রিয়াল ব্লাডের ক্ষেত্রে অবভিয়াসলি কি থাকে, তোমরা নিশ্চয়ই জানো এট্রিয়াল ব্লাডের মধ্যে O2 বেশি থাকবে, তাই তো? তো দেখো কত 97% হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনের সঙ্গে O2 স্যাচুরেশন আমরা দেখতে পাচ্ছি। আর ভেনাস ব্লাডের মধ্যে কত না 75% আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই টেবিলটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ভালো করে মনে রাখবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, পার্শিয়াল প্রেসারের সঙ্গে HB স্যাচুরেশনের হচ্ছে কি একটা সম্পর্ক রয়েছে। পার্শিয়াল প্রেসার O2 পরিমাণ বেশি হলে আমরা HB স্যাচুরেশনটাও বেশি দেখতে পাবো। তো এই জন্য হচ্ছে কি এট্রিয়াল ব্লাডের মধ্যে 95 mmHg ও PO2 থাকলে 97% হচ্ছে কি তোমার স্যাচুরেশন রেট দেখতে পাই, আর ভেনাস ব্লাডের মধ্যে 40 mmHg পার্শিয়াল O2 থাকলে তখন সেখানে 75% হচ্ছে কি স্যাচুরেশন আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট। এবারে দেখো এই যে বলছে দেখো শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, মানে বিভিন্ন কারণে এই যে তোমরা ডিসোসিয়েশন কার্ভটা দেখতে পাচ্ছ, এটা হয় রাইটের দিকে শিফট করবে নতুবা তোমার হচ্ছে কি লেফটের দিকে শিফট করবে। তো দেখতে পাচ্ছ দেখো এখানে PO2, এখানে হচ্ছে কি স্যাচুরেশন, পার্সেন্টেজ অফ স্যাচুরেশন। তো কি কি কারণ দেখো, যেমন হচ্ছে কি বলছে এই যে রাইট শিফটের জন্য বলছে রাইট শিফট হচ্ছে কখন হবে না, যখন হচ্ছে কি তোমার হচ্ছে এফিনিটি কমবে আর কি। কখন কমবে না, যখন হচ্ছে কি টেম্পারেচার ইনক্রিজ করবে, বুঝতে পারলে? বডি টেম্পারেচার বেড়ে গেলে যদি হচ্ছে কি 2-3 DPG এটার যদি হচ্ছে কি তোমার ইনক্রিজ করে, যদি হাইড্রোজেন প্লাস আয়ন এটা যদি ইনক্রিজ করে, তখন হচ্ছে কি আমরা রাইট শিফট দেখতে পাবো। ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে কি কি বললাম, একটা বললাম যে তোমার হচ্ছে টেম্পারেচার বাড়লে 2-3 ডিপিজির পরিমাণ যদি বাড়ে এবং হাইড্রোজেন আয়ন যদি বাড়ে, এদের যদি পরিমাণটা যদি বাড়ে, তাহলে হচ্ছে কি তোমার আমরা এই রাইট শিফট দেখতে পাবো।
রাইট শিফট দেখতে পাওয়া মানে কি, তার মানে হচ্ছে কি দেখো O2 ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে, ও রিলিজ হয়ে যাচ্ছে টু দা টিস্যু ফ্রম হিমোগ্লোবিন। বুঝতে পারলে, টিস্যুর মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে সেখান থেকে O2 গুলো রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে আর এটা কখন রিলিজ হয়েছে না, তো যখন রাইট শিফট ঘটবে। রাইট শিফট কখন ঘটবে না, যখন টেম্পারেচার বাড়বে বা 2,3-DPGর পরিমাণ বাড়বে কিংবা হাইড্রোজেন পরিমাণ বাড়বে। এবারে শোন, এবারে লেফট শিফট কখন ঘটবে, অবভিয়াসলি এর উল্টোটা হবে। লেফট শিফট তখনই ঘটবে তখন হচ্ছে কি তোমার অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের অ্যাসোসিয়েশন বাড়বে। কখন বাড়বে না, যখন হচ্ছে কি টেম্পারেচার ডিক্রিজ করবে, যখন 2-3 DPG এর পরিমাণ হচ্ছে কি ডিক্রিজ করবে, যখন হাইড্রোজেন আয়ন হচ্ছে কি তোমার কমবে। ঠিক আছে, এইগুলোর কারণে তখন আমরা কি দেখতে পাবো না, লেফট শিফট ঘটবে এই আর তোমার হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তখন হচ্ছে কি তোমার দেখতে পাবো যে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের যে এফিনিটিস তখন হচ্ছে কি বাড়বে, মানে বেশি করে অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখতে পাবো। তো এটাকে আমরা কি বলছি দেখো, এই যে হিমোগ্লোবিন এফিনিটি ফর অক্সিজেন ইজ ইনক্রিজড, লোডিং or attachment of hemoglobin to hemoglobin increased। বোঝা গেছে? বলো তাহলে লেফট রাইট শিফট আর লেফট শিফট ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। আমি খুব সংক্ষেপে এবং খুব তোমার হচ্ছে কি আহ, মানে কি বলবো যে খুব হচ্ছে কি ইজি ভাবে বলার চেষ্টা করলাম। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? সেই ডিপিজি বলতে কি ডাইফসফোগ্লিসারাইড? একদম একদম ঠিক, ডাইফসফোগ্লিসারিডেট। দেখো তাহলে আমরা এটাও বলতে পারি যে রাইট শিফট বলতে অক্সিজেন হচ্ছে কি আনলোড হয়ে যাচ্ছে, আর লেফট শিফট বলতে হচ্ছে কি অক্সিজেন গুলো হচ্ছে লোড হচ্ছে, তাই না? লেফট শিফট বলছে অক্সিজেন গুলো যুক্ত হচ্ছে, আর রাইট শিফট হচ্ছে অক্সিজেন গুলো হচ্ছে আনলোড হয়ে যাচ্ছে, মানে রিলিজ হয়ে যাচ্ছে বা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। চলো, যারা ক্লাস করছো তোমরা যদি আহ, না বুঝতে পেরে থাকো তাহলে বলতে পারো আমাকে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা। দেখো এত হ্যাঁ স্যার। ইজি ভাবে আর কোথাও তুমি কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? কারণ এই জিনিসটা হচ্ছে কি খুবই একটা কমপ্লেক্স ব্যাপার। আমি খুব সিম্পল ভাবে বলার চেষ্টা করলাম, তোমাদের এই সিম্পল ভাবেই কোশ্চেন আসবে। ঠিক আছে, যে রাইট শিফট কখন ঘটছে, মানে রাইট শিফটের হচ্ছে কি উদ্দেশ্য কি, মানে কি হয়। ঠিক আছে, তাহলে রাইট শিফট হচ্ছে কি তোমার ডিসোসিয়েট হয়ে যাচ্ছে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন, লেফট শিফট মানে হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে তোমার অক্সিজেন হচ্ছে কি তোমার এফিনিটি বাড়ছে। ঠিক আছে, আর কি কি হচ্ছে কারণে হচ্ছে সেই জিনিসটাও আমি বলবো। চলো নেক্সট। এবার হচ্ছে কি দেখো, যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলোই আবার এখানে হচ্ছে কি তোমার বলা রয়েছে, যে ফ্যাক্টর শিফটিং টু দ্য রাইট এবং ফ্যাক্টর শিফটিং টু দ্য লেফট, মানে সেই জিনিসগুলো আবার এখানে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি রাইট মানে হচ্ছে কি বললাম, যে হিমোগ্লোবিন প্লাস O2 হচ্ছে কি তোমার কমবে, কারণ হচ্ছে কি তোমার যেহেতু হচ্ছে রাইটের দিকে যাচ্ছে। আর লেফটের দিকে মানে হচ্ছে হিমোগ্লোবিন প্লাস O2 অ্যাসোসিয়েশন বাড়বে। তো সেক্ষেত্রে দেখো এখানে ডিক্রিজড এফিনিটির জন্য হচ্ছে কি তোমার যখন বলছে ইনক্রিজড পার্সিয়াল CO2, হাইড্রোজেন আয়ন যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, হ্যাঁ 2-3 DPG পরিমাণ যদি বাড়ে, ঠিক আছে? তো এইগুলোর জন্য বাড়ে। আর এখানেও সে একইভাবে বলছে দেখো, আর যদি তোমার হচ্ছে কি এই CO2 পরিমাণ যদি ডিক্রিজ করে বা হাইড্রোজেন আয়ন যদি কমে যায়, টেম্পারেচার যদি হচ্ছে কি তোমার ডিক্রিজ করে, ঠিক আছে, আর তোমার হচ্ছে কি 2-3 DPG হচ্ছে যদি যদি তো পরিমাণ যদি হচ্ছে কি তোমার ডিক্রিজ করে, কিংবা বলছে দেখো ফেটাল হিমোগ্লোবিন যদি হচ্ছে কি তোমার তৈরি হয়, তাহলে তখনও কিন্তু আমরা এই হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা লেফটের দিকে শিফট হতে দেখতে পাবো আমরা। ওকে, এটা মনে রাখবে তোমরা। চলো, তাহলে আপাতত হচ্ছে কি আমরা আহ আচ্ছা, আর একটা জিনিস তোমাদের জানতে হবে যে রাইট এন্ড লেফট শিফট, যে বোর এফেক্ট অনুযায়ী, মানে একজন সায়েন্টিস্ট বোর তিনি কিভাবে এটাকে এক্সপ্লেন করেছেন। ঠিক আছে, এটা হলে আমরা শেষ করে দেবো। চলো, তো অ্যাকর্ডিং টু বোর তিনি কি বলছেন দেখো, যে এফেক্ট অফ CO2 অ্যান্ড হাইড্রোজেন আয়ন অন দ্য কার্ভ, যেটাকে আমরা বোর এফেক্ট বলছি, বলছে যে ইনক্রিজ ডেলিভারি অফ O2 টু দ্য টিস্যু when CO2 and H+ ion shift to the oxygen hemoglobin dissociation curve। ঠিক আছে,
তাহলে কি বলছে দেখো, যে যখন হচ্ছে কি তোমার O2 হচ্ছে কি তোমার টিস্যুতে ডেলিভারি বা তোমার হচ্ছে কি পৌঁছানোটা হচ্ছে কি তোমার ইনক্রিজ করবে, তখনই যখন হচ্ছে কি CO2 এবং হাইড্রোজেন আয়ন এরা হচ্ছে কি তোমার কি করছে দেখো, শিফট টু দা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। মানে হচ্ছে এরা 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 যখন ডিসোসিয়েট করছে, তখন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি টিস্যুর মধ্যে O2 ডেলিভারিটা ইনক্রিজ করছে। এবারে এই সময় হচ্ছে লাংসে আমরা কি দেখতে পাই, আর আমরা টিস্যুতে কি দেখতে পাই। দেখো লাংসে তখন কি দেখা যাবে না, লাংসে বলছে দেখো মুভমেন্ট অফ CO2 ফ্রম দ্য ব্লাড টু এলভিওলাই উইল ডিক্রিজ ব্লাড CO2 অ্যান্ড H+। তখন আমরা কি দেখতে পাবো না, তখন হচ্ছে কি তোমার কার্ভটা হচ্ছে লেফটের দিকে শিফট করে যাবে। কেন না, দেখতে পাচ্ছ যখন হচ্ছে কি তোমার ব্লাড থেকে হচ্ছে কি তোমার CO2টা হচ্ছে তোমার এলভিওলাইতে চলে যাচ্ছে, তাহলে সেখানে হচ্ছে কি তোমার পিএইচটা কি করবে, পিএইচটা তোমার হচ্ছে কি তোমার ইনক্রিজ করবে, তাই তো? কেন ইনক্রিজ করবে, যেহেতু CO2টা বেরিয়ে যাচ্ছে বলে। তখন আমরা কি দেখতে পাচ্ছি না, তোমার এই যে ডিক্রিজ ব্লাড CO2 এন্ড H+ এর জন্য তখন হচ্ছে কি আমরা লেফটের দিকে হচ্ছে কি তোমার কার্ভটাকে দেখতে পাবো, ঠিক আছে? এবং সেই সময় আমরা বলতে পারি যে ইনক্রিজড O2 এফিনিটি অফ হিমোগ্লোবিন এলাও মোর O2। তখন বেশি O2 চাইবে, তখন এলভিওলাই থেকে O2 গুলো হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন নিয়ে নেবে, তখন হচ্ছে ট্রান্সপোর্ট ইনটু দা টিস্যু। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার টিস্যুতে আমরা কি দেখতে পাবো, কখন মানে কি হয় অ্যাকর্ডিং টু বোর এফেক্ট, কি বলছে দেখো, যে টিস্যুতে যখন বলছে দেখো ইনক্রিজ, যখন টিস্যুতে CO2 প্লাস H+ হচ্ছে যখন ইনক্রিজ করবে, তখন আমরা কি দেখতে পাবো না, ওই যে তোমার হচ্ছে ডিসোসিয়েশন কার্ভটা শিফট করছে রাইট। তখন কি হয়, রাইটে যখন শিফট করবে ডিক্রিজ O2 এফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন অ্যালাউইং মোর O2 ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু, ঠিক আছে? তাহলে এই যে কথাগুলো অ্যাকর্ডিং টু বোর এফেক্ট আমরা দেখতে পাই, ঠিক আছে? মানে একই জিনিস, জাস্ট হচ্ছে কি আমরা লাংসের এনভায়রনমেন্টে বা টিস্যু এনভায়রনমেন্টে কিভাবে O2 CO2 হচ্ছে কি তোমার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হচ্ছে, সেই ব্যাপারটা বোর তিনি এক্সপ্লেন করেছেন। এটাকে আমরা বোর এফেক্টও বলে থাকি। চলো নেক্সট। আচ্ছা, যখন এক্সারসাইজ করি আমরা, তোমরাই বলো, দেখো যখন এক্সারসাইজ করলে আমাদের O2 হচ্ছে কনজাম্পশন বাড়ে, তাই তো? এবং CO2 হচ্ছে কি তোমার বেশি তৈরি হয়, O2 বেশি লাগছে আর CO2 হচ্ছে বেশি তৈরি হচ্ছে। তাহলে তখন হচ্ছে কি আমরা কি দেখতে পাই, বা এখানে বলছি দেখো ফেটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে, একটা ফেটাল মানে হচ্ছে যখন মায়ের শরীরে যখন হচ্ছে কি তোমার একটা ভ্রূণ থাকে, তখন সেই সময় ফেটালের ক্ষেত্রে এই যে পার্সিয়াল তোমার হচ্ছে কি P50 হচ্ছে কি তোমার কত থাকে না 20 mmHg ইজ কম্পারিজন টু দা 27 mmHg অফ দ্য অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি আমরা দুটোর মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাই। তো এখানে বলছে যে এই P50 এই মানটা কাকে বলা হচ্ছে না, যখন হচ্ছে কি তোমার দ্য পার্সিয়াল প্রেসার অফ O2 এট হুইচ 50% অফ দ্য হিমোগ্লোবিন স্যাচুরেটেড। তাহলে P50 মানে বুঝতে পেরেছো, যে P50 মানে যত হিমোগ্লোবিন থাকবে তার মধ্যে অর্ধেক হিমোগ্লোবিন যখন হচ্ছে কি O2 দ্বারা স্যাচুরেটেড থাকে, হ্যাঁ 50% তোমার হচ্ছে হিমোগ্লোবিন, সেই তোমার হচ্ছে কি প্রেসারটাকে আমরা কি বলি, P50 দ্বারা প্রকাশ করি। তো এই P50 হচ্ছে কি মিনস রাইট শিফট ঘটবে, P50 মান যদি বাড়ে তাহলে রাইট শিফট ঘটবে, তাহলে হচ্ছে কি লোয়ার এফিনিটি অফ O2। আর এই P50 মান যদি হচ্ছে কি তোমার কমে, মানে তোমরা বুঝতে পারছো যে অর্ধেক হিমোগ্লোবিনের থেকে কম হিমোগ্লোবিন যদি স্যাচুরেটেড কন্ডিশনে থাকে, তখন হায়ার এফিনিটি অফ O2, বুঝতে পেরেছে? তখন হচ্ছে O2 এফিনিটিটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলছে দেখো, যে ইউটিলাইজেশন কোএফিসিয়েন্ট, আর এটাকে আমরা কিভাবে সমীকরণ দিয়ে বার করি, যে O2 ডেলিভার টু দ্য টিস্যু বাই O2 কন্টেন্ট অফ দ্য আর্টেরিয়াল ব্লাড, এই দুটোকে ডিভাইড করলে আমরা কি পাই না, তোমার ইউটিলাইজেশন কোএফিসিয়েন্ট আমরা পেয়ে যাই, ঠিক আছে? এগুলো খুব একটা বেশি লাগবে না, তোমরা চাইলে হচ্ছে কি এগুলো মনে রাখতে না পারো, কিন্তু এটা মনে রাখবে যে P50 মানটা যদি বাড়ে তখন হচ্ছে রাইট শিফট ঘটবে, মানে O2 র সঙ্গে এফিনিটিটা হচ্ছে কমবে, আর এই P50 মানটা যদি কমে তখন লেফট শিফট ঘটবে এবং অক্সিজেনের সঙ্গে হচ্ছে কি হায়ার এফিনিটি আমরা দেখতে পাবো। এই জিনিসটা মাথায় রাখবে। চলো, এবারে যতটা তোমাদের মাথায় ঢুকেছে বা যতটা তোমরা বুঝতে পেরেছো আজকের এই ক্লাসের মাধ্যমে, তো সেটা আমরা এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লাসটাকে শেষ করব, আমরা বুঝতে পারবো যে কতটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আজকে দেখো, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রোটিন রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট
in the blood? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। সবাই চেষ্টা করো, যারা হচ্ছে কি তোমরা ভুল হলেও চেষ্টা করো। হিমোগ্লোবিন স্যার। তাহলে সবাই বলছো যে এটা হচ্ছে হিমোগ্লোবিন হয়ে যাবে সঠিক উত্তর। একদম ঠিকই বলেছো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, যে ইন হুইচ ফর্ম অফ দ্য ইজ দ্য মেজরিটি অফ অক্সিজেন ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড? বাউন্ড টু হিমোগ্লোবিন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একটু বলো দেখি পার্সেন্টেজটা কত ছিল? 97% হিমোগ্লোবিন আর 3% প্লাজমা। একদম, সে মন দিয়ে শুনেছি, দেখতে পাচ্ছ? তাহলে 97% হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনের সঙ্গে, আর 3% বলা হয়েছিল প্লাজমার সঙ্গে। এই ধরনের কোশ্চেনই থাকবে বাবা, ঠিক আছে? খুব বেশি জটিল তোমাদের কোশ্চেন দেয় না। আচ্ছা, এবার বলছে দেখো যে হোয়াট পার্সেন্টেজ অফ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড প্লাজমা ইন এ ডিজলভ ফর্ম? 1 থেকে 2%। 1 to 2%। দেখো, তাহলে এখনই আমরা বললাম 3%, বাট এখানে তো 3% নেই, তো যেটা কাছাকাছি সেটাই হয়ে যাবে উত্তর, 1 to 2% হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ওয়ে কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড? বাইকার্বনেট আয়ন। একদম ঠিকই বলেছো, তাহলে এইচ বাইকার্বনেট আয়নস, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, তাহলে পারছো তোমরা, তাই তো? চলো, এবারে বলছে দেখো, হুইচ এনজাইম catalyzes the conversion of the carbon dioxide and water to carbonic acid in the red blood cell? কার্বনিক অ্যানহাইড্রেট। কার্বনিক অ্যানহাইড্রেজ, একদম ঠিক, কার্বনিক অ্যানহাইড্রেজ। চলো, বলছে যে হোয়াট ইজ দ্য বোর এফেক্ট? বোর এফেক্ট আমরা কি দেখলাম? দেখো, এখানে কিন্তু লাগছে বাবা, আমরা কিন্তু হচ্ছে কি একটু আগেই বলেছি, ঠিক আছে? বোর এফেক্টটা কি বলছে? বি। একদম ঠিক হবে স্যার। না, বিটা যে ধরেছে ঠিকই ধরেছে, দ্য B ডিক্রিজ টা ইন হবে। দ্য হিমোগ্লোবিনস অক্সিজেন অ্যাফিনিটি ডিউ টু দ্য ইনক্রিজ CO2 H প্লাস কনসেন্ট্রেশন, তাই না? তাহলে হচ্ছে কি ডিক্রিজ ইন হিমোগ্লোবিনস অক্সিজেন অ্যাফিনিটি ডিউ টু দ্য ইনক্রিজ ইন দ্য CO2 H প্লাস কনসেন্ট্রেশন, একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ইন atrial blood? 98%। একদম 98%। 98%। আচ্ছা, এবারে বলছে হোয়াট ইজ হেলডেন এফেক্ট? হেলডেন এফেক্টটা কি? আচ্ছা, এটা বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে তোমার দ্য ইনক্রিজ ইন CO2 বাইন্ডিং ডিউ টু অক্সিজেন রিলিজ, ঠিক আছে? ইনক্রিজ ইন CO2 বাইন্ডিং ডিউ টু অক্সিজেন রিলিজ, অক্সিজেন যখন রিলিজ করে দেয় তখন O2 বাইন্ডিংটা CO2 বাইন্ডিংটা আছে ইনক্রিজ করে দেয়। চলো, এবার বলছে হোয়াট ইজ দ্য ফলোইং সরি হুইচ অফ দ্য ফলোইং শিফটস অফ অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট? এটা পারবে, না পারলে কিন্তু আমি রেগে যাবো। রাইটে কখন শিফট করবে? পিএইচ ইনক্রিজ করলে। হুম, না, সি, CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ। একদম ঠিকই বলেছো, তাহলে ইনক্রিজ CO2 কনসেন্ট্রেশন, যখন CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে তখন হচ্ছে কি ডিসোসিয়েশন কার্ভটা হচ্ছে কি তোমার রাইটের দিকে শিফট করবে। চলো, এবার বলছি হোয়াট হ্যাপেন্স টু CO2 when it diffuse into red blood cells? অপশন বি, ইট ইজ কনভার্টেড ইনটু কার্বনিক। হ্যাঁ স্যার, বি। মানে কোশ্চেনটা তো বুঝতে পেরেছো সবাই, যে বলছে যে CO2 হচ্ছে কি যদি ডিফিউজ হয়ে যায় রেড ব্লাড সেলে তাহলে কি ঘটনা ঘটবে? এটা খুবই ইজি ব্যাপার। কি বলছো তোমরা? তাহলে ইট ইজ কনভার্টেড ইনটু কার্বনিক অ্যাসিড বাই কার্বনিক অ্যানহাইড্রেজ, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হোয়াট ইজ ক্লোরাইড শিফট? এটা সবাইকেই বলতে হবে। ক্লোরাইড শিফট বা হামবার্গার ফেনোমেনন কাকে বলা হয়? এ স্যার, এ, the movement of Cl- into red blood.
তাহলে একই যদি বিপরীত যদি অপশন থাকতো কোনোভাবেই ঘাবড়ে যাবে না। আমরা কি দেখলাম যে দ্য মুভমেন্ট অফ ক্লোরাইড ইনটু দ্য রেড ব্লাড সেলস টু ব্যালেন্স বাইকার্বনেট আয়ন এক্সিস্টস। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো, যারা মন দিয়ে কিন্তু শুনেছো তোমরা, তারাই কিন্তু উত্তরগুলো বলতে পারছো, তাই না? মন দিয়ে শুনতে হবে ক্লাসগুলো। দেখো, হোয়ার ডাজ অক্সিজেন আনলোডিং occurs in the body? কখন অক্সিজেন আনলোডিং কোথায় হবে? এলভিওলাইয়ের কাছে হচ্ছে কি লোডিং হয়, আনলোডিং হবে কোথায়? টিস্যুতে হবে। টিস্যুতে হবে। টিস্যুতে আরে আলটিমেট তার জায়গা কোথায়? টিস্যুতে তো দরকার, তো টিস্যুতে গিয়ে আনলোডিং হবে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ গ্যাস হ্যাজ দ্য হাইয়েস্ট এফিনিটি ফর হিমোগ্লোবিন? কার্বন মনোক্সাইড। বলেছি কিন্তু আমি ক্লাসে বলেছি যে, এবং সেকেন্ড হাইয়েস্ট কি হবে? সেকেন্ড হাইয়েস্ট কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। একদম ঠিকই ধরতে পারছো তোমরা, ঠিকই ধরেছো। এই ধরনের কোশ্চেনই থাকবে বাবা পরীক্ষায়, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 14, হোয়াট পার্সেন্টেজ অফ CO2 ইজ ট্রান্সপোর্টেড এজ কার্বামিনো হিমোগ্লোবিন? 10 to 20%. 10 to 20%, একদম। চলো এবার বলছে যে হোয়াট এফেক্ট ডাজ এ ইনক্রিজ ইন পিএইচ হ্যাভ দ্য হিমোগ্লোবিনস এফিনিটি ফর অক্সিজেন? পিএইচ যদি ডিক্রিজ করে যায় তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের এফিনিটি কি হবে? ডিক্রিজ। কি হবে গো? ডিক্রিজ করে যাবে, ডিক্রিজ এফিনিটি হয়ে ডিক্রিজ করে যাবে। ডিক্রিজ করে যাবে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন, সরি মায়োগ্লোবিন? মায়োগ্লোবিন যেহেতু আমি বলিনি, তোমরা ট্রাই করো, আমি বলে দিচ্ছি। এরা হচ্ছে কি কি করে মাসলের মধ্যে অক্সিজেন গুলোকে স্টোর করে রাখে, ঠিক আছে? মায়োগ্লোবিন কি করে মাসলের মধ্যে অক্সিজেন গুলোকে স্টোর করে রাখে, মনে রাখবে, ঠিক আছে? এটা আমি বলিনি ক্লাসে, এখন বলে দিলাম যে মায়োগ্লোবিন গুলো টিস্যুর মধ্যে অক্সিজেন গুলোকে স্টোর করার জন্য কাজে লাগে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড আন্ডার নর্মাল কন্ডিশনস? এটা বলতে হবে তোমাদেরকে। 40 ml. হুম, কি হবে? 40 স্যার। আর্টেরিয়াল ব্লাডের মধ্যে বলেছি। স্যার 95 ছিল তো। 95 ছিল, তাহলে এখানে হচ্ছে কি অপশনটা ভুল আছে, এটা হচ্ছে কি 95 করে দাও, এটা 95 হবে, ঠিক আছে? 95, এটা যেহেতু বলেছে কোথায় গো, আর্টেরিয়াল ব্লাডের মধ্যে বলেছে, তাহলে 95 হবে। এটা কোনো কারণে অপশনটা হচ্ছে কি ভুল চলে এসেছে। আচ্ছা, এবার বলছে হাউ ডাজ ফেটাল হিমোগ্লোবিন ডিফার ফ্রম অ্যাডাল্ট হিমোগ্লোবিন? এটাও খুব ভালো কোশ্চেন, এটা তোমরা হয়তো পারবে না, বলে দিচ্ছি। HbF হায়ার অ্যাফিনিটি ফর অক্সিজেন। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার হায়ার এফিনিটি ফর অক্সিজেন, ঠিক আছে? এটাও খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? মানে এই যে কোশ্চেন গুলো করছি এই চ্যাপ্টার থেকে সবগুলো মানে তোমরা দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টেড দিলাম আমি, ঠিক আছে? এই কোশ্চেনের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। চলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ 2,3-BPG, হ্যাঁ, যেটা হচ্ছে কি তোমার বাইফসফোগ্লিসারেট ইন অক্সিজেন ট্রান্সপোর্ট? কি বলা হয়েছে একটু খেয়াল করো, কি হবে? স্যার ওটা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ হয়ে যাবে না? তাহলে কি হবে? It decrease hemoglobin affinity to oxygen, তাই তো? It decreases hemoglobin affinity for তোমার হচ্ছে অক্সিজেন, তাই না? এটা কি বলছে যে তোমার হচ্ছে কি তোমার 2-3, এটা কি বলেছি যে এটা যদি হচ্ছে কি তোমার অক্সিজেন ট্রান্সপোর্টে এটা কিভাবে ফাংশন করছে, তাহলে এটা যদি হচ্ছে কি তোমার ডিক্রিজ করে যায় হিমোগ্লোবিন অ্যাফিনিটি হচ্ছে ডিক্রিজ করে যাবে। চলো দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর সাইনোসিস ইন এ পেশেন্ট? এটাও আমি বলিনি, দিয়ে দিয়েছি, ঠিক আছে? সাইনোসিস তোমরা জানো, সাইনাইড যদি হচ্ছে কি তোমার বাইন্ড করে যায় তো সেক্ষেত্রে কি হবে?
তাহলে অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিনটাকে রিডিউস করে দেবে, অক্সিজেন আর বাইন্ড করতে পারবে না, তাহলে রিডিউস অক্সিজেন স্যাচুরেশন অফ দা হিমোগ্লোবিন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে যেটা 20টা কোশ্চেন ছিল, ঠিক আছে, তার উত্তরগুলো তোমরা আশা করি বুঝতে পারলে সবগুলো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তো ওতেই হচ্ছে কি তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? এই জিনিসগুলো থেকেই কোশ্চেন আসবে, খুবই সিম্পল ভাবে আমরা বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখানেই ক্লাস তাহলে থাকলো, ওকে? আবার শনিবার দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে।